আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। আমরা জানি এটি হচ্ছে বায়োলজির সবচেয়ে বেসিক একটি অধ্যায়। এই অধ্যায় যদি কারো অপূর্ণতা থেকে যায় তাহলে তার বায়োলজির পরবর্তী টপিকগুলো বুঝতে অনেক সমস্যা হবে। তো আমরা হচ্ছে যে আজকের ভিডিওতে পুরো অধ্যায় নিয়ে আলোচনা করব না, শুধু জীবকোষ নিয়ে আলোচনা করব। আমরা বিগত শ্রেণীগুলো থেকে পড়ে এসেছি যে কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকরী একক। কোষকে আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। কত সালে আবিষ্কার করেন? 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। ওনার ঘটনাটা দেখো কেমন। উনি হচ্ছে যে বোতলের যে কর্ক আছে না, বোতলের যে ছিপি থাকে, তখন তো যেহেতু বোতল ছিল, কাঠের ছিপি ছিল, বোতলের ছিপিটা কাঠের ছিল। তো উনি একটা কাঠের বোতলের ছিপি কিভাবে পানিতে ভেসে থাকে সেটা পরীক্ষা করার জন্য এই কাঠের ছিপিটাকে অনেকগুলো স্লাইস করার পর তিনি সেটা মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখতে পান যে ওখানে অনেকগুলো এমন ছোট ছোট ঘর আছে। তিনি ছিপিটাকে স্লাইস করে মাইক্রোস্কোপের নিচে যখন দেন তখন দেখেন এমন অনেকগুলো ঘর, ছোট ছোট ঘর, অর্থাৎ লিটল বক্সেস। যেহেতু ছোট ঘর ওই জন্য বলছি লিটল বক্সেস। তো ল্যাটিন ভাষায় মানে ছোট ছোট বক্সকে ল্যাটিন ভাষায় বলা হয় সেলুলা। এই সেলুলা থেকে সেল শব্দটি এসেছে, সেল। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে বিজ্ঞানী রবার্ট হুক কিন্তু কোনো লিভিং সেল অর্থাৎ কোনো জীবন্ত কোষ তিনি দেখতে পাননি। জীবন্ত কোষ কে দেখতে পেয়েছেন? জীবন্ত কোষ দেখতে পেয়েছেন হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি বন লিউয়েনহুক 1674 সালে মাইক্রোস্কোপে প্রথম লিভিং সেল অর্থাৎ জীবন্ত কোষ দেখতে পান। কিন্তু যেহেতু কোষটা উনি প্রথম ডিসকভার করেছেন ওই জন্য কোষের আবিষ্কারের ক্ষেত্রে ওনার নামই বলা হয়। এই যে উনি এখানে ছোট ছোট বক্স দেখেছেন না, কিন্তু এটা হচ্ছে কি দেখেছেন? উনি এটা কোষ প্রাচীর দেখেছেন। এই যেগুলো দেখতেছো ওগুলো হচ্ছে কোষ প্রাচীর, কিন্তু ভিতরে যেহেতু এটা মৃত কোষ তাই ভিতরে কোনো কিছু তিনি দেখতে পাননি। আর লিভিং সেল অর্থাৎ জীবন্ত কোষ দেখতে পান হচ্ছে যে বিজ্ঞানী লিউয়েনহুক, বিজ্ঞানী অ্যান্টনি বন লিউয়েনহুক, LWENHUK। অ্যান্টনি বন লিউয়েনহুক তিনি কত সালে লিভিং সেল আবিষ্কার করেন? 1674 সালে। 1674 সালে বিজ্ঞানী অ্যান্টনি বন লিউয়েনহুক জীবন্ত কোষ আবিষ্কার করেন। তো এরপর আমরা জানি যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী আরো বিভিন্ন রকম অঙ্গাণু আবিষ্কার করেন কোষের ক্ষেত্রে। যেমন আমরা যদি মাইটোকন্ড্রিয়ার কথা চিন্তা করি তাহলে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা। তারপর প্লাস্টিডের কথা যদি চিন্তা করি তাহলে এফ.ডব্লিউ. শিম্পার। আমি আবার বলছি, কোষ হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে আবিষ্কার করেন এবং বিজ্ঞানী লিউয়েনহুক হচ্ছে প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন 1674 সালে। এবার দেখো আমরা কোষের সংজ্ঞা কিভাবে দিব। আর হ্যাঁ, এর আগে আমাদের পাঠ্য বই আছে, অর্থাৎ এসএসসি জীববিজ্ঞান বই আছে 1969 সালে বিজ্ঞানী লুই এবং বিজ্ঞানী সিকেভিচ কোষ সম্পর্কে একটি মতবাদ দেন। কি মতবাদ? তারা বলেন বৈষম্যবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত এবং একটি জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এমন সত্তাকে তারা কোষ বলেছেন। কিন্তু এখন তোমাকে যদি বলা হয় কি পরীক্ষায় তুমি কোষের সংজ্ঞা লিখো, তাহলে তুমি যদি শুধু লিখে আসো যে কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকরী একক, তাহলে হবে না, তোমাকে একটু বাড়িয়ে লিখতে হবে। সেটা কিভাবে লিখবে দেখো।
যদি কোষের সংজ্ঞা বলা হয় যে তোমরা কোষ বলতে কি বুঝো, তাহলে লিখবে কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকরী একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা বেষ্টিত থাকা অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতম কোষ থেকে সৃষ্ট। আমি আবার বলছি, কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকরী একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা বেষ্টিত থাকা অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতম কোষ থেকে সৃষ্ট। এবার দেখো আমরা কোষের প্রকারভেদ করব। কোষকে 3টি ভাগে বিভক্ত করা যায়। দেখো কোষকে 3টি ভাগে বিভক্ত করা যায়। প্রথমত কি ভাগে দেখো, প্রথমত হচ্ছে যে প্রকৃতির ভিত্তিতে, দ্বিতীয়ত হচ্ছে যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, এরপরে হচ্ছে কি দেখো কার্যকারিতা বা কাজের ভিত্তিতে। আমি কার্যকারিতার ভিত্তিতে লিখছি, কার্যকারিতার ভিত্তিতে। দেখো প্রকৃতির ভিত্তিতে হচ্ছে যে কোষ 2 প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটি হলো যে প্রাণী কোষ। প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ কোষ 2 প্রকার, একটা হচ্ছে যে প্রকৃতির ভিত্তিতে কোষ 2 প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। আর এমনিতে কোষকে 3টি ভাগে বিভক্ত করা যায়, প্রকৃতির ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, কার্যকারিতা বা কাজের ভিত্তিতে। এবার দেখো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। দেখো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আদি কোষ বা অপ্রকৃত কোষ। এটাকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলা হয় ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল বা সংক্ষেপে যদি বলতে চাই তাহলে বলা হয় প্রোটোসেল। তারপর নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার, একটা হচ্ছে আদি কোষ বা অপ্রকৃত কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক সেল বা প্রোটোসেল, আরেকটি হচ্ছে যে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ এটাকে ইংরেজিতে কি বলে দেখো, এটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল বা সংক্ষেপে যদি বলা হয় তাহলে ইউ সেল, ইউ সেল। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার,
একটা হচ্ছে যে আদিকোষ বা অপ্রকৃত কোষ অর্থাৎ প্রোক্যারিওটিক সেল বা প্রোটোসেল, আরেকটি হচ্ছে যে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, এটি হচ্ছে যে ইউক্যারিওটিক সেল। এবার আমরা কোষের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। কোষের বৈশিষ্ট্য বলতে আদিকোষের বৈশিষ্ট্য, তারপর প্রকৃত কোষের বৈশিষ্ট্য। প্রথমত দেখো আদিকোষের বৈশিষ্ট্য। আদিকোষের বৈশিষ্ট্য আদিকোষের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমরা প্রথমে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে যে এদের সুগঠিত নিউক্লিয়াস নেই। এদের সুগঠিত আদিকোষের বৈশিষ্ট্য দেখো, এদের সুগঠিত নিউক্লিয়াস নেই। তোমরা শুধু এই একটি লাইন মনে রাখলে বাকি লাইনগুলো এমনিতেই মনে চলে আসবে। কিভাবে দেখো, সুগঠিত নিউক্লিয়াস নেই মানে কি, এদের নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত নয়। কেন সুগঠিত নয় দেখো, আমরা জানি, সাপোজ আমি একটা কোষ আঁকলাম, আমরা জানি কোষে হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, তারপর একটা নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, তারপর ক্রোমাটিন থাকে। কিন্তু আদিকোষের ক্ষেত্রে কি হয় দেখো, আদিকোষের ক্ষেত্রে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, কোনো নিউক্লিওলাস থাকে না, কোনো নিউক্লিও মেমব্রেন থাকে না। আদিকোষের ক্ষেত্রে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, কোনো নিউক্লিওলাস থাকে না, যার কারণে দেখো এদের যে ক্রোমাটিন অর্থাৎ নিউক্লিয়ার রেটিকুলামগুলো আছে সেগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আর সাইটোপ্লাজমেও কিন্তু অন্যান্য অঙ্গাণুগুলো থাকে না, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে না, শুধু থাকে রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম। এগুলো হচ্ছে যে এই আদিকোষ অর্থাৎ প্রোটোসেলের ক্ষেত্রে এগুলো থাকে না। তাহলে কি কি থাকে না দেখো, প্রথমত হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত না, তারপর দ্বিতীয়ত লিখবা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস নেই। প্রথমত দেখো এদের সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত না। যেহেতু সুগঠিত নিউক্লিয়াসটা যেহেতু সুগঠিত না, তার মানে ওই নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস নেই। তাহলে যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস নেই, তাহলে এই ক্রোমাটিন অর্থাৎ নিউক্লিয়ার রেটিকুলামগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, অর্থাৎ ক্রোমাটিন, আমি ক্রোমোজোম লিখছি, ক্রোমোজোম সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। ক্রোমোজোম হচ্ছে সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, আর ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, ক্রোমোজোমে কোনো আরএনএ থাকে না। এই ক্রোমোজোমগুলোতে ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। কিসের ক্ষেত্রে? আদিকোষের ক্ষেত্রে শুধু ডিএনএ থাকে। আরেকটি বিষয়, এদের রাইবোজোম ব্যতীত তারপর দেখো এদের রাইবোজোম ব্যতীত অন্যান্য সকল অঙ্গাণু অনুপস্থিত। অন্যান্য সকল অঙ্গাণু বলতে এখানে আমি সাইটোপ্লাজমিক অর্গানেলস এর কথা বলছি।
তাহলে দেখো আদি কোষের বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার দেখে নিই। প্রথমত হচ্ছে এদের সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত না। নিউক্লিয়াসটা সুগঠিত না মানে কি? তার মানে এই নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিওলাস নেই। যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস নেই, তাহলে এদের নিউক্লিয়ার রেটিকুলাম অর্থাৎ ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, আর ক্রোমোজোমগুলোতে কেবল ডিএনএ থাকে। আর এদের সাইটোপ্লাজমিক অর্গানেলসগুলোতে যেহেতু সব দিকে ক্রোমোজোম ছড়ানো আছে, সেহেতু বোঝা যায় এখানে রাইবোজোম ব্যতীত অন্যান্য সকল অঙ্গাণু অর্থাৎ সাইটোপ্লাজমিক অর্গানেলস অনুপস্থিত। এগুলো কিন্তু মনে রাখা খুব বেশি কঠিন না আমার মতে। এবার আসি প্রকৃত কোষের বৈশিষ্ট্য। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, আমরা এটাকে প্রকৃত কোষও বলে থাকি, সুকেন্দ্রিক কোষও বলে থাকি। সুকেন্দ্রিক কোষ মানে কি? আমরা জানি কোষের কেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে। তো সুকেন্দ্রিক মানে হচ্ছে যে নিউক্লিয়াসটা সুগঠিত। তাহলে এদের প্রথম বৈশিষ্ট্য হবে এদের নিউক্লিয়াস সুগঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। তারপর হবে যে সাইটোপ্লাজমে প্রায় সব ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে। প্রথমত দেখো, যেহেতু সুকেন্দ্রিক কোষ বলা হয়েছে, তাই এদের নিউক্লিয়াস সুগঠিত। তারপর সাইটোপ্লাজমে প্রায় সব ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে। এখানে প্রায় সব ধরনের বলার কারণ হলো যে অনেক সময় দেখা যায় সবগুলো কোষে অর্থাৎ একটি কোষে সব ধরনের অঙ্গাণু উপস্থিত নাও থাকতে পারে। ঠিক আছে, একটি কোষে সব ধরনের অঙ্গাণু উপস্থিত নাও থাকতে পারে। আর এদের কোষ বিভাজন হয় কি মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ায়। আর আদি কোষের একটি বৈশিষ্ট্য আমি বলতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে যে আদি কোষের ক্ষেত্রে কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে কোষ বিভাজন হয় মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে। একটু মাথায় রাখবা। আই থিঙ্ক এগুলো তোমরা সবাই জানো, একদম সিম্পল বাচ্চা লেভেলে পড়া বলতে গেলে। তারপর দেখো, আমরা শুরুর দিকে পড়েছিলাম কোষকে তিনটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে যে প্রকৃতির ভিত্তিতে আমরা জানলাম, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে প্রাণী কোষ। এবং নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতেও আমরা জানলাম এবং বৈশিষ্ট্য জানলাম যে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, আবার প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এখন জানবো হচ্ছে যে কার্যকারিতার ভিত্তিতে বা কাজের ভিত্তিতে। কার্যকারিতার ভিত্তিতে আমি লিখে দিচ্ছি। কার্যকারিতার ভিত্তিতে প্রকৃত কোষ, এটা একটু মনে রাখবা, অপ্রকৃত কোষ না। কার্যকারিতার ভিত্তিতে প্রকৃত কোষ। কার্যকারিতার ভিত্তিতে প্রকৃত কোষ দুই প্রকার। কার্যকারিতার ভিত্তিতে প্রকৃত কোষ দুই প্রকার। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে যে দেহকোষ। দেহকোষ বা সোম্যাটিক সেল। আরেকটি হচ্ছে যে জনন কোষ।
জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। এটাকে রিপ্রোডাক্টিভ সেলও বলতে পারো বা গ্যামেটিক সেলও বলতে পারো। দেখো, কার্যকারিতার ভিত্তিতে প্রকৃত কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল, আরেকটি হচ্ছে যে জনন কোষ বা গ্যামেটিক সেল বা রিপ্রোডাক্টিভ সেল। এখানে একটি বিষয় দেখো, এই যে সুমা আছে না, সুমা, এই সুমা মিন্স হচ্ছে বডি, ঠিক আছে, এটা হচ্ছে বডি। তোমরা অনেক অর্গানেলস এর ক্ষেত্রে এই সুম শব্দটা পড়ে দেখবা, যেমন ক্রোমোজোম, এখানে সুম দ্বারা হচ্ছে বডি বুঝায়, আর ক্রোমো দ্বারা তো বুঝো ক্রোমাটিন, দ্যাট মিন্স ক্রোমাটিনের বডি। দেহকোষ, সোম্যাটিক সেল মানে দেহকোষ, সোম্যাটিক বডি, দেহ, সেল, কোষ। তো দেহকোষের প্রধান বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই, তাহলে দেহকোষের প্রধান বৈশিষ্ট্য হলো এটি জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে কিন্তু জীবের জনন কাজে অংশগ্রহণ করে না। সোম্যাটিক সেল জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে কিন্তু জীবের জনন কাজে অংশগ্রহণ করে না। কিন্তু জনন কোষের বৈশিষ্ট্য কি দেখো, এটি জীবের জনন কাজে অংশগ্রহণ করে কিন্তু দেহ গঠনে জনন কোষ অংশগ্রহণ করে না। দেহকোষের ক্ষেত্রে দেখো, দেহকোষের ক্ষেত্রে এদের নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, কি দুই প্রস্থ ক্রোমোজোম অর্থাৎ 2n। দেহকোষের নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে হচ্ছে 2n অর্থাৎ কি দুই প্রস্থ ক্রোমোজোম। মাতৃকোষেও যেমন দুই প্রস্থ ক্রোমোজোম থাকে, অপত্য কোষগুলোতেও দেখা যায় দুই প্রস্থ ক্রোমোজোম থাকে। কিন্তু জনন কোষের ক্ষেত্রে দেখো, জনন কোষের ক্ষেত্রে হচ্ছে যে কি জনন মাতৃকোষে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, কিন্তু এদের থেকে যে দুইটি সৃষ্টি হয় সেই দুইটিতে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এটা আমরা জানি। তারপর এখানে আবার মাইটোটিক সেল ডিভিশন হয়, এখানেও এন এন এন। আমি মোট কথা বোঝাতে চাচ্ছিলাম যে দেহকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসে দুই প্রস্থ ক্রোমোজোম থাকে, কিন্তু জনন কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসে এক প্রস্থ ক্রোমোজোম থাকে অর্থাৎ হ্যাপ্লয়েড, আর এটা হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু তোমাকে যদি বলা হয় জনন মাতৃকোষে কয় প্রস্থ ক্রোমোজোম থাকে, তুমি কিন্তু হ্যাপ্লয়েড লিখে আসতে হবে না, অথবা এক প্রস্থ ক্রোমোজোম লিখলে হবে না, তোমাকে লিখতে হবে দুই প্রস্থ ক্রোমোজোম থাকে। আর জনন মাতৃকোষের উদাহরণ কি? জনন মাতৃকোষের উদাহরণ হচ্ছে যে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ স্পার্ম এন্ড ওভাম। তারপর দেখো, আমরা হচ্ছে যে আরেকটি বিষয় করি জনন কোষ করার ক্ষেত্রে, সেখানে হচ্ছে যে জাইগোটের কথা বলা হয়, অর্থাৎ একটি পুং জনন কোষ ও একটি স্ত্রী জনন কোষের মিলনের ফলে যে প্রথম কোষটি সৃষ্টি হয় তাকে জাইগোট বলে। এবার আমরা হচ্ছে যে কোষের আকার, আকৃতি ও গঠন নিয়ে জানবো। কি নিয়ে জানবো? কোষের আকার, আকৃতি ও গঠন। কোষের আকার, আকৃতি ও গঠন নিয়ে জানবো। কোষের আকার দেখো, প্রথমে কোষের আকার নিয়ে আলোচনা করি। একটি কোষ হচ্ছে যে কোষের আকার 0.1 মাইক্রন থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। একটি কোষের আকার 0.1 মাইক্রন থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এখানে দেখো মাইক্রন আর মাইক্রোমিটার সেম। দেখো 1 মাইক্রন ইকুয়ালস টু কত? দেখো 1 মাইক্রন ইকুয়ালস টু 0.001 মিলিমিটার। এখন তোমাকে যদি বলা হয় এটাকে মিটারে বলো, তাহলে 1 মাইক্রোমিটার, এটা কিন্তু একদম সেম, এটা মনে রাখবা। 1 মাইক্রন যেমন আর 1 মাইক্রোমিটারও সেম, দুটোই সেম। মাইক্রোমিটারও বলে, মাইক্রনও বলে।
সো 1 মাইক্রোমিটারকে তোমাকে যদি অপশনে দেওয়া হয় মিটার প্রকাশ করো, তাহলে কিভাবে লিখবে? tan inverse 6 মিটার। 1 মাইক্রোমিটার is equals to tan inverse 6 মিটার। তাহলে আকার দেখো 0.1 মাইক্রন বা মাইক্রোমিটার থেকে 18 সেন্টিমিটার। এবার হচ্ছে যে কোষের আকৃতি। কোষ হচ্ছে বিভিন্ন রকমের আকৃতি দেখা যায়, তবে গোলাকার, ডিম্বাকার, তারপর আয়তাকার, তারপর হচ্ছে পিপাকৃতি, ও বহুভুজাকৃতি। তাহলে দেখো কোষ হচ্ছে বিভিন্ন আকৃতির হতে পারে। একটা হচ্ছে যে গোলাকার, ডিম্বাকার, তারপর আয়তাকার, পিপাকৃতি ও বহুভুজাকৃতি। এই ধরনের কোষগুলো সচরাচর বেশি দেখা যায়, তাই এই আকৃতিগুলোর কথা বলা হয়েছে। দেখো গোলাকার, তারপর ডিম্বাকার, আমরা সচরাচর দেখা যায় ডিম্বাকার কোষই আর কি বেশি। তারপর আয়তাকার, তারপর হচ্ছে যে পিপাকৃতিটা দেখা যাবে আর হচ্ছে পিপাকৃতি। যদিও আমার আঁকাটা ঠিক হয় না এখানে, পিপাকৃতি তোমরা একটু সুন্দর করে লিখি এটা। পিপাকৃতি, তারপর বহুভুজাকৃতি মনে করবো। আমি এখানে এমনিতে আঁকলাম, তোমরা হচ্ছে সুন্দর করে এঁকে নিবা। দেখো কোষের আকার 0.1 মাইক্রন থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত, আর 1 মাইক্রন ইজ ইকুয়ালস টু 0.001 মিলিমিটার, আর 1 মাইক্রোমিটার অর 1 মাইক্রন ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 6 মিটার। আর আকৃতির ক্ষেত্রে দেখো কোষের আকৃতি হচ্ছে গোলাকার, ডিম্বাকার, আয়তাকার, পিপাকৃতি ও বহুভুজ আকৃতি। এবার হচ্ছে যে আমরা কোষের গঠনটা নিয়ে চিন্তা করব। আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছিলাম যে একটি কোষে সকল উপাদান উপস্থিত নাও থাকতে পারে, যেহেতু একটি কোষে সকল উপাদান উপস্থিত নাও থাকতে পারে, অর্থাৎ অঙ্গাণু উপস্থিত নাও থাকতে পারে, তাই একটি কোষে সর্ববিধ অর্থাৎ সব ধরনের উপাদানের উপস্থিতি ধরে নিয়ে যে কোষটি কল্পনা করা হয় তাকে সার্বিকৃত কোষ বা জেনারেলাইজড সেল বলে। আচ্ছা আমি লিখে দিচ্ছি গঠনের ক্ষেত্রে জেনারেলাইজড সেল বলে। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার জেনারেলাইজড সেল নিয়ে একটু আলোচনা করব। দেখো আমরা এখানে একটি সারবিকৃত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য দেখো। একটি সারবিকৃত উদ্ভিদ কোষে কি কি থাকে? সারবিকৃত উদ্ভিদ কোষ, একটি সারবিকৃত উদ্ভিদ কোষে দুইটি অংশ থাকে। একটি হচ্ছে যে কি সেল ওয়াল বা কোষ প্রাচীর, আরেকটি থাকে হচ্ছে যে প্রোটোপ্লাজম। আবার আমরা জানি প্রোটোপ্লাজমে থাকে তিনটি অংশ। একটি থাকে হচ্ছে যে প্লাজমা মেমব্রেন, এটাকে প্লাজমা লেমা বলা হয়। তারপর হচ্ছে যে সাইটোপ্লাজম, তারপর থাকে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো একটি সারবিকৃত, এটা আমি উদ্ভিদ কোষের কথা বলছি, একটি সারবিকৃত উদ্ভিদ কোষে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সেল ওয়াল আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম।
সেল ওয়াল, প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থাকে তিনটি অংশ, দেখো প্লাজমা মেমব্রেন অর্থাৎ হচ্ছে কি কোষ ঝিল্লি, তারপর এটি হচ্ছে যে সাইটোপ্লাজম, আর এটি হচ্ছে নিউক্লিয়াস। আমি এখন সেল ওয়াল বা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। দেখো সেল ওয়ালটা কেমন। আমরা জানি কোষ প্রাচীর, কোষ প্রাচীর কোথায় থাকে? কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে থাকে। কোষ প্রাচীরের তিনটি অংশ থাকে। কি কয়টি অংশ থাকে? কোষ প্রাচীরের তিনটি অংশ থাকে। প্রথম অংশটি কি দেখো? প্রাইমারি সেল ওয়াল, অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর। তারপর থাকে হচ্ছে মধ্যপর্দা, এই মধ্যপর্দাকে ইংরেজিতে বলা হয় মিডল ল্যামেলা, মিডল ল্যামেলা। তারপর দেখো গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। দেখো একটি কোষ প্রাচীরের তিনটি অংশ থাকে। একটি হচ্ছে যে প্রাইমারি সেল ওয়াল অর্থাৎ কি প্রাথমিক কোষ প্রাচীর, একটি হচ্ছে যে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা, আর একটি হচ্ছে যে সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর। এবং আমরা আরো জানি গৌণ কোষ প্রাচীরেরও কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে। প্রথম অংশটি কি বলো? আউটার লেয়ার অর্থাৎ বহিস্তর, আউটার লেয়ার। তারপর হচ্ছে মিডল লেয়ার, মিডল লেয়ার অর্থাৎ মধ্যস্তর। তারপর থাকে অন্তঃস্তর বা ইনার লেয়ার। অর্থাৎ দেখো আমরা জানি সেল ওয়ালের তিনটি অংশ থাকে, প্রাইমারি সেল ওয়াল, মিডল ল্যামেলা, সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়ালের তিনটি অংশ থাকে, একটা হচ্ছে যে আউটার লেয়ার, মিডল লেয়ার, ইনার লেয়ার। এবার আমি সেল ওয়ালটা আঁকবো। আমাদের জীববিজ্ঞান বইয়ে খুব আকর্ষণীয় রঙিন একটি চিত্র দেওয়া আছে সেল ওয়ালের, কিন্তু আমার মনে হয় অনেক স্টুডেন্টই এই চিত্রটা বুঝতে পারে নাই। আমাদের বইয়ে যে চিত্রটি আছে সেই চিত্রটি দেখে হয়তো ভালোভাবে কোষ প্রাচীরটা বুঝতে পারে নাই। এবার আমি বুঝাই দিব। দেখো আমি এখানে একটা কোষ আঁকলাম, মনে করো এখানে একটা কোষ আঁকলাম, তারপর এখানে আরেকটা কোষ আঁকলাম। সাপোজ এই কোষের নাম মনে করো ফাহিম, এই কোষের নাম ফাহিম, আর এই কোষটার নাম হচ্ছে যে অংশু। ঠিক আছে, আমি দুইটি কোষ আঁকলাম, এই কোষটির নাম হচ্ছে ফাহিম আর এই কোষটির নাম হচ্ছে অংশু। তাহলে দেখো আমি এদিকে একটি লাইন আঁকছি, এটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দা দুইটি স্তর, একটা স্তর, দুইটা স্তর। মধ্যপর্দা কয় স্তর? দ্বি-স্তর বিশিষ্ট। তারপর হচ্ছে যে আমরা মধ্যপর্দা আঁকলাম, এবার আঁকবো প্রাথমিক প্রাচীর। যদি আমার আঁকাগুলো বাঁকা হচ্ছে তোমরা একটু সুন্দর করে আঁকবা, তাহলে ভালো হবে। দেখো আমরা এটা কি বললাম? মাঝখানেরটি হচ্ছে যে মিডল ল্যামেলা অর্থাৎ মধ্যপর্দা, আর এইগুলো হচ্ছে যে এটাও হচ্ছে কি প্রাথমিক কোষ প্রাচীর, এটাও প্রাথমিক কোষ প্রাচীর। আমরা জানি যেহেতু কোষ প্রাচীর কি করে? দুইটি কোষকে পরস্পর থেকে আলাদা রাখে। দুইটি কোষকে পরস্পর থেকে আলাদা রাখে বলতে দেখো এই প্রাথমিক কোষ প্রাচীরটা হচ্ছে যে এই ফাহিম কোষের, তারপর এই যে আরেকটি প্রাথমিক কোষ প্রাচীর দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে অংশু কোষের, অর্থাৎ এটা ওর আর এটা ওর, একুশের। এটা হচ্ছে একুশের আর এটা হচ্ছে একুশের। তারপর দেখো আমরা কি কি আঁকলাম। দেখো আমরা মধ্যপর্দা আঁকলাম, প্রাথমিক কোষ প্রাচীর আঁকলাম, এবার আছে হচ্ছে কি গৌণ কোষ প্রাচীর অর্থাৎ সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল আঁকি। এটা হচ্ছে যে কি সেকেন্ডারি সেল লেয়ার, সরি সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল দেখো
আমরা জানি সেকেন্ডারি সেল ওয়ালের তিনটি অংশ থাকে, একটি হচ্ছে বহিঃস্তর বা আউটার লেয়ার, মিডল লেয়ার অর্থাৎ মধ্যস্তর, এবং শেষ হচ্ছে অন্তঃস্তর বা ইনার লেয়ার। এগুলো কোথায় দেখো, এটা হচ্ছে দেখো আমি আগে বলেছি এটা হচ্ছে যে কি প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের পাশেই থাকে হচ্ছে অন্তঃস্তর। আমি বহিঃস্তরকে S1 দ্বারা চিহ্নিত করলাম, মধ্যস্তরকে S2 এবং অন্তঃস্তরকে S3 দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন না, প্লাজমা মেমব্রেনের পাশেই থাকবে হচ্ছে কি এই অন্তঃস্তর S3। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই ক্ষেত্রে যাতে সিকোয়েন্সটা ভুল না হয়। সাপোজ দেখা গেল তুমি এখানে দিলে S3, এখানে দিলে S2, এখানে S1, তাহলে পরীক্ষায় তোমাকে ক্রস, কারণ তুমি তো সঠিকভাবে চিহ্নিত করো নাই, তুমি ভুলভাল রাখছো ওই জন্য। দেখো এটা হচ্ছে যে S3 অর্থাৎ কি অন্তঃস্তর। অন্তঃস্তরটা কোথায় থাকে, এই প্লাজমা মেমব্রেনের পাশে কিন্তু অন্তঃস্তর বা S3টা থাকে। এরপর দেখো কি থাকে, পর্যায়ক্রমে S2 থাকে, এরপর S1 অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীরের পাশে S1 থাকে, এরপরে মাঝখানে তো অবশ্যই S2 হবে যেহেতু মিডল লেয়ার, সরি হ্যাঁ মিডল লেয়ার। তারপর এখানে হচ্ছে যে S1 একইভাবে, কারণ এটা প্রাথমিক কোষ প্রাচীরের পাশে, আর এদিকে প্লাজমা মেমব্রেনের পাশে হচ্ছে যে অন্তঃস্তর বা ইনার লেয়ার S3 S2 S2 S1। তাহলে এভাবেই দেখো। আচ্ছা এখানে একটি বিষয় দেখো, এই যে গৌণ কোষ প্রাচীর আছে না, গৌণ কোষ প্রাচীর কিন্তু এখানে পুরোপুরি মিলে নাই, দেখছো এখন হচ্ছে কি ছিদ্র থেকে গেছে। এবং আমরা পড়ছিলাম যে কি কোষ প্রাচীর মাঝে মাঝে ছিদ্র দেখা যায় যাদের কূপ বলে, কূপ, এটা হচ্ছে কূপ, কূপ বা পিঠ, কূপ বা পিঠ বলে। তো কূপের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখো, এখানে যেহেতু কূপের কারণে হচ্ছে ছিদ্র থাকার কারণে এই গৌণ কোষ প্রাচীর মিলে নাই, কিন্তু এখানে দেখো একটা প্রাথমিক কোষ প্রাচীর থেকে গেছে, এই কূপের মধ্যে একটা প্রাথমিক কোষ প্রাচীর থেকে গেছে যেটাকে বলা হয় পিট মেমব্রেন, পিট মেমব্রেন, পিট মেমব্রেন বলা হয়, এই এটাকে পিট মেমব্রেন বলা হয়। তারপর এই এটার মধ্য দিয়ে হচ্ছে যে কি একটা, এটার মধ্যে হচ্ছে প্লাজমোডেসমাটা থাকে। প্লাজমোডেসমাটা কি আমরা জানি, প্লাজমোডেসমাটা হলো একটি আণবিক নালী যার মাধ্যমে দুইটি কোষের মধ্যে কি বিভিন্ন বস্তু চলাচল করে। প্লাজমোডেসমাটা PLASMODESMATA অর্থাৎ প্লাজমোডেসমাটা। সেটা হচ্ছে সেল ওয়াল। আমি আবার বলছি এখানে ফাহিম কোষ, অংশকোষ, এই দুইটা কোষের মাঝখানে আছে প্রথমত মিডল লেয়ার, মিডল ল্যামেলা, এটা হচ্ছে মিডল ল্যামেলা। মিডল ল্যামেলার দুই পাশে দুইটা প্রাথমিক কোষ প্রাচীর আছে এবং প্রাথমিক কোষ প্রাচীরের দুই পাশে কি সেকেন্ডারি সেল ওয়াল আছে। সেকেন্ডারি সেল ওয়ালের তিনটে অংশ থাকে, আউটার লেয়ার, মিডল লেয়ার, ইনার লেয়ার, আউটার লেয়ার, মিডল লেয়ার, ইনার লেয়ার। এই দুটার মাঝখানে থাকে হচ্ছে পিট, কূপ থাকে, এবং কূপের মধ্যে যে প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাইমারি সেল ওয়ালটা থাকে তাকে বলা হয় পিট মেমব্রেন। আমরা দেখো আমরা সেল ওয়াল দেখলাম, এবার হচ্ছে এগুলোর উপাদান সম্পর্কে জানো। এটা হচ্ছে আমি উদ্ভিদ কোষে দেখাইছি। এবার দেখো আদি কোষের ক্ষেত্রে, আদি কোষের কোষ প্রাচীরের ক্ষেত্রে প্রোক্যারিওটসের ক্ষেত্রে, আদি কোষের কোষ প্রাচীরের ক্ষেত্রে অর্থাৎ প্রোক্যারিওটসের ক্ষেত্রে কোষ প্রাচীরের উপাদান হলো পেপটিডোগ্লাইকেন। কি পেপটিডোগ্লাইকেন। আদি কোষের কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হলো পেপটিডোগ্লাইকেন। তারপর হচ্ছে যে আমরা জানি জীবজগৎকে দুইটি রাজ্যে ভাগ করা হয়েছে সুপার কিংডমে। এই দুইটি সুপার কিংডম হলো একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটাতে কি থাকে মনেরা, এবং ইউক্যারিওটাতে থাকে চারটি রাজ্য, একটা হচ্ছে যে কি প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই যে ফানজাই আছে না, ফানজাই কি সচরাচর ছত্রাকদের রাজ্য হচ্ছে কি ফানজাই। তো ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত দেখো, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে যে কাইটিন দিয়ে গঠিত।
কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। আর প্রোক্যারিওটাসের ক্ষেত্রে অর্থাৎ আদি কোষের ক্ষেত্রে এই কোষপ্রাচীরটা পেপটিডোগ্লাইকেন দিয়ে গঠিত, আর ফানজাই অর্থাৎ ছত্রাকের ক্ষেত্রে কাইটিন দিয়ে গঠিত। এবার আসো অ্যানিমেলিয়ার ক্ষেত্রে, অ্যানিমেলিয়া না, প্লান্টের ক্ষেত্রে। প্লান্ট হচ্ছে যেহেতু উদ্ভিদ জগৎ, এবার উদ্ভিদের ক্ষেত্রে আসো, আমি প্ল্যান্ট লিখছি। প্ল্যান্ট উদ্ভিদের কোষপ্রাচীর কি কি উপাদান নিয়ে গঠিত? উদ্ভিদের কোষপ্রাচীর যদি দেখো, প্রথমে যে উপাদানের কথা বলা হয় উদ্ভিদ কোষপ্রাচীর, সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে কি হোমোপলিস্যাকারাইড, এটি একটি শর্করা, বহু শর্করা সেলুলোজ। তারপর আরেকটি আছে হচ্ছে হেমিসেলুলোজ। কি কি আছে দেখো, একটা হচ্ছে সেলুলোজ আর একটি হচ্ছে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজে কি কি থাকে? হেমিসেলুলোজ আর এই সেলুলোজের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এই হেমিসেলুলোজের মধ্যে সেলুলোজ ছাড়াও আরো 4টি উপাদান থাকে। কি কি দেখো, একটা হচ্ছে যে গ্যালাকটোজ প্লাস জাইলুজ প্লাস থাকে ম্যানুজ থাকে, তারপর হচ্ছে যে অ্যারাবিনুজ থাকে। দেখো উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে কি কি উপাদান থাকে? একটি হচ্ছে সেলুলোজ বা সেলুলোজ, এটি হচ্ছে একটা হোমোপলিস্যাকারাইড। আর হেমিসেলুলোজ, এটা হচ্ছে একটি হেটেরোপলিস্যাকারাইড। হেটেরোপলিস্যাকারাইড হওয়ার কারণ হচ্ছে যে এখানে সেলুলোজ ছাড়াও থাকে গ্যালাকটোজ, তারপর জাইলুজ, ম্যানুজ, অ্যারাবিনুজ। তারপর দেখো তৃতীয়ত কি থাকে? তৃতীয়ত থাকে হচ্ছে প্যাকটিক সাবস্টেন্স। এটা হচ্ছে কিন্তু প্যাকটিন না, প্যাকটিন আর এটা একটু আলাদা। এটা হচ্ছে কি প্যাকটিক সাবস্টেন্স। তারপর 4 নাম্বার থাকে পানি থাকে। তারপর 5 নাম্বার থাকে প্রোটিন, আর 6 নাম্বারে থাকে লিপিড অর্থাৎ চর্বি। আর প্রোটিন আর লিপিড যদি একত্রে যৌগ হিসেবে থাকে তখন তাকে বলা হয় লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন। তাহলে কি কি বললাম দেখো, উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে যে উপাদানগুলো থাকে সেলুলোজ, তারপর হেমিসেলুলোজের ক্ষেত্রে থাকে সেলুলোজ ছাড়াও গ্যালাকটোজ, জাইলোজ, ম্যানোজ, অ্যারাবিনোজ। তারপর 3 নাম্বার থাকে প্যাকটিক সাবস্টেন্স, তারপর পানি, প্রোটিন, লিপিড অর্থাৎ চর্বি। এগুলো ছাড়াও উদ্ভিদ কোষে আরো 4 ধরনের এক্সট্রা সাবস্টেন্স দেখা যায়। 4 ধরনের কি কি থাকে দেখো, কিউটিন, 7 নাম্বার হচ্ছে কিউটিন, 8 নাম্বার হচ্ছে যে সুবেরিন, তারপর 9 নাম্বার হচ্ছে যে পেকটিন, আর 10 নাম্বার হলো লিগনিন। তাহলে দেখো উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে কি কি উপাদান থাকে? একটি হচ্ছে যে সেলুলোজ, হেমিসেলুলোজের 4টি উপাদান থাকে আরো সেলুলোজ ছাড়াও, সেটা হচ্ছে যে গ্যালাকটোজ, জাইলোজ, ম্যানোজ, অ্যারাবিনোজ। তারপর প্যাকটিক সাবস্টেন্স, পানি, প্রোটিন, লিপিড। এগুলো ছাড়াও উদ্ভিদ কোষে আরো 4 ধরনের অর্থাৎ 4 ধরনের এক্সট্রা সাবস্টেন্স থাকে, সেটা হচ্ছে যে কিউটিন, সুবেরিন, পেকটিন, লিগনিন। কিন্তু আমাদের এসএসসি জীববিজ্ঞান বইয়ে কোষপ্রাচীরের উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের উপাদান দেওয়া আছে কয়টি? 5টি। কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। সবগুলো আছে না, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তারপর হচ্ছে যে আমাদের এসএসসি জীববিজ্ঞান বইয়ে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের কথাও বলা হয়েছে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি উপাদান নিয়ে গঠিত? দেখো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে যে 3টি উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে যে প্রোটিন, লিপিড, দেখো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর 3টি উপাদান নিয়ে গঠিত, হচ্ছে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। আমি উপাদানগুলো আরেকবার বলছি, কোষপ্রাচীর উপাদানগুলো।
আদি কোষের কোষ প্রাচীর উপাদান হচ্ছে যে পেপটিডোগ্লাইকেন, তারপর হচ্ছে যে ফাঞ্জি অর্থাৎ ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন, তারপর উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ। সেলুলোজ ছাড়াও থাকে গ্যালাক্টোজ, ম্যানোজ, অ্যারাবিনোজ, জাইলোজ। তারপর হচ্ছে প্যাকটিক সাবস্টেন্স, ওয়াটার, তারপর লিপিড, প্রোটিন, কিউটিন, সুবেরিন, প্যাকটিন, লিগনিন। এই 10টি উপাদান কি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে থাকে। আর ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কি কি থাকে? প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড। সো দেখো, আজকের এই ভিডিওতে আমি কোষ প্রাচীর পর্যন্ত আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রোটোপ্লাজম, তারপর অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর প্লাজমা লেমা ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমাকে ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিবা। তোমাদের জন্য অনেক দোয়া রইল যাতে এই প্যান্ডেমিকে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে সুস্থ এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম।